দীনদয়াল উত্তরপ্রদেশের বদায়ু জেলায় থাকত। ও একটা খুব ভালো কৃষক ছিল। ওর কাছে 30 বিঘার জমিও ছিল, যার মধ্যে গম, চাল, মক্কা আর অনেক ধরনের সবজি হতো। দীনদয়ালের বাড়িতে তার স্ত্রী, 2টো বাচ্চা আর বয়স্ক বাবা ছিলেন। বাচ্চারা, বৌমা কোথায় আছো? বাহনজিপুর হাওলার বালাজির প্রসাদ নিয়ে এসেছি তো হরিদাসের বাড়ি থেকে। এই নাও, তুমিও কোনো মানসিক করে নাও আর খেয়ে নাও। দাও দাদু, আমাকে দাও। হে হনুমান ভগবান, আমার ক্লাসের মনিটর ঋষিকা এইবার যেন ফেল হয়ে যায়। ও খুব নাটক করে আর ক্লাসের সমস্ত বাচ্চাদের মুখে আঙুল রাখতে বলে। হে হনুমান ভগবান, ইংলিশওয়ালি নিধি ম্যাডামের যেন স্কুলের চাকরি ছেড়ে যায়। উনি অনেক বেশি হোমওয়ার্ক দেন। আমার ভিডিও গেম খেলার জন্য সময়ই নেই। নেহা, রাহুল, এইভাবে অন্যদের খারাপ চাওয়ার জন্য প্রার্থনা করো না। যদি ভগবানের কাছে তোমরা কিছু চাও, তাহলে নিজের ভালোর জন্য চাও, অন্যদের খারাপের জন্য নয়। হ্যাঁ বাচ্চারা, বৌমা একদম ঠিক কথা বলছে। আমি পড়াশোনা জানি না ঠিকই, তবে এটুকু জানি যে কাজ ছেড়ে যাওয়া আর পরীক্ষায় পাস না করতে পারা এটা কারোরই ভালো লাগে না। বাবা, এই বছর তুমি কি নিয়ে এসেছো? এর মধ্যে কি খাজানা আছে? সেটা আমি এখনো জানি না যে এর মধ্যে কি আছে। আমি রাস্তার ওখানে বসেছিলাম, তখন একটা লোক হাঁটছিল আর তার ঝোলা থেকে পড়ে যায় এটা। সমস্ত লোকেদের খুব জিজ্ঞাসা হলো যে পুটলিতে কি রয়েছে। দীনদয়াল পুটলি খুলে দেখলো, তখন তার মধ্যে বাদাম ছিল। আরে এতে তো বাদাম রয়েছে দেখছি। যাই হোক, অন্তত বাদাম তো খেতে পারবো এখন। আমাদের গ্রামে তো বাদাম একেবারে হয়ই না, পাই না। দীনদয়ালের স্ত্রী গীতা খুব ভালো মহিলা ছিল। উনি দীনদয়ালকে বলল, এই বাদামগুলোর উপর আমাদের কোনো অধিকার নেই, এগুলো বিক্রি করে দাও, আর যে টাকা পাবে সেগুলো দান করে দিও। একদম ঠিক কথা বৌমা, কিন্তু আমাদের কয়েকটা দিন অপেক্ষা করা উচিত, কারণ হতেও তো পারে এই বাদামগুলো যার, সেই লোকটা খুঁজতে খুঁজতে আমাদের গ্রামেই চলে আসবে। দীনদয়ালের ছোট ভাই সুরেশ শহরে থাকতো। ভাগাভাগির সময় সেও 30 বিঘা জমি পেয়েছিল, কিন্তু সে তার ক্ষেত বিক্রি করে শহরে প্লট কিনে ফেলল। সুরেশ শহরে পৌঁছে নিজেকে ছোট্ট ফিল করত। তার স্ত্রী রেখাও তার থেকে বেশি টাকা রোজগার করার জন্য উৎসাহিত করত। পেছনের ওমকারজির বাড়িতে 2য় এসি লাগানো হয়েছে, আর আমরা এখানে গরমে ভুগছি। গরমের কারণে আমার সমস্ত চুল পড়ে গেছে। যদি আমি জানতাম যে এইভাবে গরিবের মতো থাকতে হবে, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। আরে মুদিখানার খরচ, পেট্রোলের খরচ, বিমার কিস্তি, এইসবের পরে আর পয়সা থাকে কোথায় আমার কাছে যে আমি এসি কিনবো? হ্যাঁ, তোমার দামি জামা কাপড় আর বিউটি প্রোডাক্টসেরও তো অনেক খরচ, তাই না? সমস্ত প্রতিবেশীদের খাবার দাবার তাদের গ্রাম থেকে আসে। আমরাই হলাম যে যাদেরকে দোকান থেকে রেশন কিনতে হয়। তোমার ভাইয়ের গ্রামে কোনো খরচা হয় না। তুমি ওর থেকে জমি কেন চেয়ে নিচ্ছ না? ও তো গ্রামে থাকে, মজদুরিও করবে। ওর তো কাজ যে কোনো রকম ভাবে চলেই যাবে। আমি আমার জমি তো আগেই বিক্রি করে দিয়েছি, এখন আর আমি তা চাইতে পারবো না। যদি তুমি এইভাবে সোজা সরল হয়ে থাকো না, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। আজকালকার দুনিয়া খারাপ কাজ করার জন্যই হয়েছে। সাম, দাম, দণ্ড, ভেদ 4টে ইউজ করো, তখন গিয়ে কাজ হবে। এই সানডেতে তুমি গ্রামে যাও আর গম, চাল নিয়ে আসার ব্যবস্থা করার চেষ্টা করো। রবিবারের দিন সুরেশ দীনদয়ালের বাড়িতে যায়। কাকু নমস্কার। আরে নমস্কার বাবা, নমস্কার। দাদা কি বাড়িতে নেই? উনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন চোখের জন্য। বাবা রাত্রিবেলা জিনিসপত্র দেখতে পান না। বলছি দাদাকে একবার জিজ্ঞাসা করো না, আমার জন্য কি 20 কুইন্টাল গম আর 20 কুইন্টাল ধানের ব্যবস্থা করতে পারবে? না, এক্ষুনি তো হতে পারবে না। তোমার দাদা 6 মাসের ফসল এক্ষুনি বিক্রি করে দিয়েছেন। মরশুম ছাড়া বৃষ্টি হওয়ার কারণে এইবার খুব বেশি ফসল খারাপ হয়ে গেছে। কিন্তু তুমি গ্রামের যে কোনো মানুষের থেকে গম আর চাল কিনতে পারবে। আমি কিনতে চাই না বৌদি, আমি তোমাদের কাছ থেকে ধান আর গম চাইতে এসেছি। এটা তুমি কি করছো সুরেশ? তুমি শহরে ভালো চাকরি করো আর শুধু 2 জন লোক আছো। আমাদের বাচ্চা কাচ্চাও রয়েছে, আর বাবার ওষুধের খরচা তো আলাদা। আমরা যদি ফসল তোমায় দিয়ে দিই, তাহলে আমরা নিজেরা কি খাবো? আমাদের তো রোজগারের একটাই সাধন রয়েছে না, আমাদের ফসল। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। দাদাকে আসতে দাও, আমি তার সাথেই কথা বলবো। বাড়িতে খাবার দাবার আছে তো, নাকি সেটাও নেই?
এরকম কেন বলছো সুরেশ? তুমি আমাদের পরিবারের সদস্য। যতদিন চাও এখানে থাকো, আমরা যাই খাই সেটা তুমিও খেয়ে নেবে। দীনদয়ালের বাড়িতে আসার পর সুরেশ দীনদয়ালের সাথে কথা বলে, কিন্তু দীনদয়ালও সুরেশকে সেই জবাবই দিল যেটা গীতা দিয়েছিল। তোমাদের কাছে আশা করাটাই ভুল হয়েছে আমার। এখন আমি চললাম, আর আমি কোনোদিনও আসবো না। রাগ করো না গো সুরেশ, আমাদের অবস্থাটা বোঝো। আর আগের মাসে আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে যাচ্ছি দর্শনের জন্য। যদি তুমি আর রেখাও আসো তাহলে ফোন করে বলে দিও, বেশি লোক গেলে ভালো লাগবে। না, আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সুরেশ রাগ করে নিজের বাড়িতে যায় আর সবকিছু নিজের বউ রেখাকে বলে দেয়। ওরা দুজন পাহাড়ের রাস্তায় যাচ্ছে, এটাই সুযোগ তোমার কাছে। আমি বুঝতেই পারছি না যে তুমি কি বলতে চাইছো। আরে এত কিছু ভেবো না, আর এমনিতেও জীবন মৃত্যু ওপরওয়ালার হাতে, তুমি শুধু নিজের কাজ করো। বৌদি, আমি সেদিনকে একটু বেশি উল্টোপাল্টা বলে দিই। তোমাদের সাথে সম্পর্ক আমি কখনো ভাঙতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না সুরেশ, ছোটরা তো ভুলভাল করেই ফেলে, বড়দের কাজ হলো ওদেরকে ক্ষমা করে দেওয়া। বৌদি, তোমরা বৈষ্ণব দেবী কবে আর কোন গাড়িতে যাচ্ছ? আমরা 17 তারিখ মোটর সাইকেলেই যাব। বাচ্চা আর বাবা বাড়িতেই থাকবে, কারণ বাচ্চাদের এক্সামস আছে সামনে। ঠিক আছে, যখন তোমরা ফিরবে তখন আমায় বলে দিও, আমি প্রসাদ নিতে চলে আসব। কিছুদিন পর যখন গীতা আর দীনদয়াল মোটর সাইকেলে বৈষ্ণব দেবীর জন্য রওনা হলো, তখন ওরা পাহাড়ে পৌঁছায়। তখন একটা জিপ তাদের পিছু নেয়। জিপ দীনদয়ালের মোটরকে ধাক্কা মেরে দেয় আর মোটর সাইকেল গর্তে পড়ে যায়। পরের দিন সুরেশ দীনদয়ালের বাড়িতে পৌঁছে যায়। কাকু, মা বাবা বাড়িতে নেই, বৈষ্ণব দেবী গেছে। তুমি কি কাজে এসেছো? আমি তোমাকে এটা বলতে এসেছি যে তোমার মা বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। এই সুরেশ, তুমি বাচ্চাদের সাথে এরকম কথা কেন বলছো? এই দেখুন না, একটা খবর ছাপা হয়েছে যে বৈষ্ণব দেবী যাবার সময় একটা বাস আর একটা মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মোটরসাইকেলটা খাদে পড়ে যায়। দাদার ফোনটাও তো লাগছে না, তাই না? অনেক দিন পর্যন্ত রামদাস দীনদয়াল আর গীতার অপেক্ষা করলো, কিন্তু ওরা ফেরত আসলো না। তাই আর অপেক্ষা করে কোনো লাভ হবে না বাবা। জমি জমার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি না হয়। এই বাচ্চা দুটোকেও তো মানুষ করতে হবে। ঠিক আছে বাবা, তুমি তাহলে তাই করো। একদিন রাত্রিবেলা সুরেশ নিজের বাবাকে কাশির ওষুধ দেওয়ার বাহানায় অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দেন। যখন রামদাস অজ্ঞান হয়ে যায়, তখন সুরেশ ক্ষেতের কাগজপত্রে রামদাসের আঙ্গুঠা নিয়ে নেয় আর চালাকি করে জমি নিজের নামে করিয়ে নেয়। তারপর সুরেশ নিজের বাড়িতে চলে যায়, আর এইভাবেই কিছুদিন কাটতে শুরু হয়ে যায়। একদিন নেহা আর রাহুল নিজের ক্ষেতে খেলা করতে যায়, তখন একজন লোক ওদেরকে তাড়িয়ে দেয়। এই, তোমরা দুজন আমার জমিতে কি করছো? যাও এখান থেকে, যাও। এই ক্ষেতটা আমাদের। এটা তোমাদের ছিল, তোমার কাকা আমাকে এটা বিক্রি করে দিয়েছে। নেহা আর রাহুল বাড়িতে গিয়ে নিজের দাদুকে সবকিছু বলে। রামদাস গ্রামের একটা লোকের ফোন নিয়ে সুরেশকে ফোন করে দেয়। ফোন সুরেশের বউ রেখা তুলে নেয়। আচ্ছা বৌমা, সুরেশ কোথায়? ও কি জমিটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, ক্ষেত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন ফোন করে বারবার বিরক্ত করবেন না। দুজন বাচ্চা কিছু বছরেই বড় হয়ে যাবে আর নিজের নিজের রোজগারের পয়সা কামিয়ে নেবে। আমরা নিজেদের বাড়িও চেঞ্জ করেছি, সেই জন্য বাড়িতেও আসবেন না। বেচারা বুড়ো রামদাস চিন্তায় পড়ে যায় যে দুজন বাচ্চাকে কিভাবে বড় করবে। মনে হচ্ছে এখন আমাকেই কাজ করতে হবে, না হলে না খেয়ে মরতে হবে যে আমাদের। বয়স্ক লোক কিছুই বুঝতে পারে না যে কি কাজ করবে। সে সেই বাদামের পুটলিটা তুলে নেয় যেটা দীনদয়াল অনেক দিন আগে পেয়েছিল, আর সেই বাদাম নিয়ে গিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে। বাদামওয়ালা, বাদামওয়ালা, টাটকা বাদাম নিয়ে নাও, টাটকা বাদাম নিয়ে নাও। এই যে দাদা, বাদাম কত করে কিলো? বাদাম মাত্র এই 100 টাকা মতন কিলো। লোকটা বাদাম খেয়ে দেখলো, বাদাম একদম দানাদার ছিল। সে পুটলিতে থাকা সমস্ত বাদাম কিনে নিল আর রামদাসকে 1000 টাকা দিয়ে দিল। 300 টাকা রেখে দেব আর 700 টাকার বাদাম আবার কিনবো। এইভাবেই আমার রোজগার হতে থাকবে।
বাড়ি ফেরার সময় অন্ধকার হয়ে যায়। রামদাস রাত্রিবেলা কম দেখতে পেত। রাস্তায় হাঁটার সময় সে ধাক্কা খায় আর সে রাস্তায় পড়ে যায়। একজন লোক রামদাসকে তুলতে আসে, তখন সে চুরি করে রামদাসের পকেট থেকে সমস্ত টাকা চুরি করে নেয়। আরে আরে আরে, সাবধানে সাবধানে বাবা, সাবধানে, পড়ে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ বাচ্চা। আসলে রাত্রেবেলা আমি অতটা ভালো দেখতে পাই না, সেই জন্যই আমি পড়ে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর রামদাস নিজের পকেটে হাত দেয়। আরে আরে, আমার পয়সাগুলো কোথায় গেল? এখন তো খরচ করার মতন পয়সাও নেই। বাচ্চাগুলোকে এবার না খেয়েই মরতে হবে। তখনই একজন ফকির ওখানে আসে। কি হলো ভাই, কাঁদছো কেন? রামদাস ফকিরকে সমস্ত কথা বলে দেয়। ফকির নিজের ঝোলা থেকে একটা ছোট্ট ঝোলা বার করে রামদাসকে দিয়ে দেয় আর বলে, এই থলেতে কয়েকটা বীজ রয়েছে, বীজগুলো পুঁতে দিও, এই বীজ থেকে সোনার বাদাম হবে। কিন্তু আমার কাছে যে কোনো জমি নেই। তোমাদের গ্রামে যে নদীটা রয়েছে, সেই নদীর ধারে জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তোমার বাড়িটা বন্ধক রেখে সামান্য একটু জমি কিনো, আর সেই জমিতেই এই বীজগুলো পুঁতে দিও। রামদাস সেরকমটাই করলো যেরকম ফকির বলল। 7 দিন পরই খেতে সোনার বাদাম চলে আসে। সেই বাদামগুলো বিক্রি করে রামদাস নিজের বন্ধক রাখা বাড়িও ছাড়িয়ে নেয়। দাদু, আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে, চলো শহরে গিয়ে মুভি দেখে আসি। রামদাস, নেহা আর রাহুল শহরের সিনেমা হল পৌঁছায়। সুরেশ আর রেখাও সেই সিনেমা হলে মুভি দেখতে এসেছিল। তোমাদের কাছে এত টাকা কোত্থেকে এলো যে তোমরা এখানে শহরে ফিল্ম দেখতে এসেছো? কাকু চালাকি করে আমাদের ক্ষেত ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমরা এমন একটা ক্ষেত পেয়ে গেছি যার মধ্যে সোনার বাদাম হয়, আর তোমরা আমাদের থেকে অনেক গরিব। মুভি দেখার পর যখন রামদাস, স্নেহা আর রাহুল বাড়িতে ফেরে, তখন তারা দীনদয়াল আর গীতাকে দরজায় দেখতে পায়। ঈশ্বরের অশেষ কৃপা যে তোমরা এখনো বেঁচে রয়েছ। আমি তো তোমাদের ফিরে আসার আশা ছেড়েই দিয়েছিলাম। আমরা খাদে পড়ে যাই, কিন্তু একজন পাহাড়ের কৃষক আমাদেরকে রক্ষা করে। তবে সুস্থ হতে আমাদের সময় লেগে যায়। রামদাস সুরেশের সমস্ত চালাকি দীনদয়াল আর গীতাকে বলে দেয়, আর ওদেরকে সোনার বাদামের ব্যাপারেও বলে দেয়। ঈশ্বর এক হাত দিয়ে নিয়ে নেন, তখন দ্বিতীয় হাত দিয়ে দিয়েও দেন। সুরেশের কাছ থেকে ক্ষেতের টাকা ফেরত নেওয়ার একমাত্র উপায় রয়েছে। গীতা জানতো যে সুরেশ সোনার বাদামের লোভে খারাপ ক্ষেত কেনার জন্যও রাজি হবে। ওরা পুটলিতে থাকা সমস্ত বীজ পুঁতে দেয় আর তার সোনার বাদাম তৈরি করে দেয়, আর সমস্ত টাকা ব্যাংকে জমা করে দেয়। কিছুদিন পর সুরেশ গ্রামে আসে আর গীতাকে বলে, বৌদি, বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের জমি বিক্রি করে দিই। তোমরা সোনার বাদাম বিক্রি করে নিশ্চয়ই অনেক বড়লোক হয়ে গেছো। এখন সোনার বাদামের জমিটা তুমি আমাকে দিয়ে দাও না। আমি তোমাদের জমিটা 15 লক্ষই বিক্রি করেছিলাম। আমি 15 লক্ষ দেবার জন্য তৈরি আছি এখন। ঠিক আছে। সুরেশ 15 লাখ টাকা দিয়ে খারাপ ক্ষেত কিনে নেয়। ওর মনে হলো যে ক্ষেতে কোনো জাদু আছে, যখন জাদু তো ফকির দ্বারা দেওয়া বাদামের বীজে ছিল। সুরেশ বাদামের বীজ কিনে ওই শুকনো জমিতে পুঁতে দেয়, কিন্তু ওখানে কিছুই হলো না। সুরেশ রাগের চোটে গীতার কাছে পৌঁছায়। বৌদি, জমিতে তো ফসলই হচ্ছে না দেখছি। তাহলে আমরা কি করব? হয়তো তুমি বেঈমান, সেই জন্য তোমার ভাগ্য সাথ দিচ্ছে না। তাহলে আমার 15 লক্ষ ফেরত দিয়ে দাও। তুমি যেই পয়সা দিয়েছিলে সেগুলো তো আমরা খরচাও করে ফেলেছি, সেই জন্য আমাদের কাছে টাকা ফেরত নেওয়ার চেষ্টাও করো না। আর এমনিতেও সেই টাকাটা আমাদেরই ছিল। বেশি বিরক্ত করলে আমাদের কাছে পুলিশের কাছে যেতে হবে, কারণ আমরা জানি যে আমাদেরকে গর্তে ফেলার পেছনে তোমারই হাত ছিল, আর বাবাকে বেহোশ করে তুমি ক্ষেত নিজের নামে করিয়েছিলে। সত্যি শোনার পর সুরেশ ঘাবড়িয়ে যায়, আর তারপর ফেরত গ্রাম কখনো আসে না।